সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। পৌরনীতি ও সুশাসন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আমি উপস্থাপনা করছি মোহাম্মদ রিপন হোসেন, সরকারি KMS কলেজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। পৌরনীতি ও সুশাসন এই বিষয়টির উপর আমরা 280টা ক্লাস দিতে পারবো বলে আশা করি। অর্থাৎ NCTB যেভাবে নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ 140টা পিরিয়ড হবে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে পিরিয়ড হবে 140টা, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট 280টি ক্লাস দেওয়া হবে। তো আজকে পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে নাম দেওয়া হয়েছে, এই চ্যাপ্টারের যে নাম দেওয়া হয়েছে সেটা হলো পৌরনীতি ও সুশাসন পরিচিতি। প্রথম পত্রে আমরা এখানে বলছি যে তাত্ত্বিক বিষয়াবলী এই কারণেই বলছি যে পৌরনীতির প্রথম পত্রে মূলত থিওরি পড়ানো হয়, কিন্তু দ্বিতীয় পত্রে পড়ানো হয় বাংলাদেশ সম্পর্কে, যেটা অনেকখানি ইতিহাসের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশের সংবিধান এই বিষয়গুলোর সাথে দ্বিতীয় পত্র সম্পৃক্ত রয়েছে। তো প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা পৌরনীতি ও সুশাসন পরিচিতি, ইংরেজিতে যেটা বলা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, এই প্রথম অধ্যায় থেকে আমরা যে বিষয় পাঠ করব বা যে শিক্ষণফল, সেই শিক্ষণফলগুলো যদি দেখি তাহলে প্রথমেই দেখছি পৌরনীতির ধারণা বর্ণনা করতে পারবে। অর্থাৎ তুমি যদি পৌরনীতি ও সুশাসন পরিচিতি এই বিষয়টি পাঠ করো, প্রথম অধ্যায় পাঠ করো, তাহলে প্রথম অধ্যায়ে আমরা প্রথমেই যে বিষয়টি দেখছি সেটা হলো পৌরনীতির ধারণা বর্ণনা করা, অর্থাৎ পৌরনীতির ধারণা সম্পর্কে কথা বলা হবে এখানে। এরপরে আমরা দেখি সুশাসনের স্বরূপ বিশ্লেষণ করতে পারবে। বিষয়টির নাম যেহেতু পৌরনীতি ও সুশাসন, সেহেতু পৌরনীতির সাথে সুশাসন সম্পৃক্ত করে এই বিষয়টি দেওয়া হয়েছে, সেহেতু সুশাসন নিয়ে আমরা এখানে আলোচনা করব। এরপরের যে বিষয়টি সেটা দেখছি শিক্ষণফলের মধ্যে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন যে আজকের একটি বিষয় হিসেবে এসেছে, এই বিষয়টি কিভাবে আজকের পর্যায়ে এসেছে। আমরা জানি যে পৌরনীতি এই বিষয়টি আগে পড়ানো হতো, বর্তমান সময়ে এটির নাম হয়েছে পৌরনীতি ও সুশাসন। অর্থাৎ পৌরনীতির সাথে সুশাসন ধারণাটি অন্তর্ভুক্ত করে নতুন নামকরণ করা হয়েছে এবং জ্ঞানের আলাদা একটি বিষয় হিসাবে আমাদের নাগরিক জীবনে আবির্ভূত হয়েছে। এরপরে দেখি পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ পৌরনীতি এবং সুশাসন দুটি যে আলাদা বিষয়, এই দুইটি আলাদা বিষয় হলেও এর সাথে সম্পর্ক রয়েছে এবং আমরা জানি যে দুইটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। এরপরে দেখি পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ জ্ঞানের অন্যান্য ক্ষেত্র যেমন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এরপর নীতিশাস্ত্র, ভূগোল, জনসংখ্যা উন্নয়ন অধ্যয়ন, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, তথ্য যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি পৌরনীতির সাথে বা পৌরনীতি ও সুশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমরা পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন করলে এই বিষয়গুলো সম্পর্কেও জানতে পারব। এরপরে শিক্ষণফলের পরে আমরা দেখি বিষয়বস্তু। অর্থাৎ এই প্রথম অধ্যায়ে পৌরনীতি ও সুশাসন পরিচিতিতে প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো পড়ানো হবে তার মধ্যে পৌরনীতির ধারণা, পৌরনীতির পরিধি, অর্থাৎ পৌরনীতি বিষয়টির একটি সামগ্রিক ধারণা প্রথম অধ্যায় থেকে তোমরা পাবে। তারপর পৌরনীতির পরিধি, অর্থাৎ পৌরনীতি কোন কোন বিষয়ের সাথে সম্পৃক্ত বা পৌরনীতি পাঠ করলে এর পরিধি বা কী এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এরপর সুশাসনের ধারণা,
সুশাসনের ধারণা। সুশাসন শব্দটি আমরা জানি যার ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্স শব্দটি একটি বাজওয়ার্ড হিসেবে বা গুঞ্জন হিসেবে সারা পৃথিবীতে এসেছে। বর্তমানে যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হয়, এই কল্যাণমূলক রাষ্ট্র মূলত সুশাসনের কারণেই এই রাষ্ট্রগুলোকে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হচ্ছে। এরপরে আমরা দেখি পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। তার আগে দেখি সুশাসনের বৈশিষ্ট্য, অর্থাৎ সুশাসনের যে কথাটা আমরা বলছি গুড গভর্নেন্স, এই গুড গভর্নেন্সের বৈশিষ্ট্য কী, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবো আমরা। সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে যেমন সুশাসনের সংজ্ঞায় আমরা যে কথাগুলো বলে থাকি যে আইনের শাসন থাকতে হবে, এরপর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকতে হবে, এরপর দুর্নীতি মুক্ত হতে হবে। তাহলে সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যেও আমরা এই কথাগুলোই জানতে পারি যে সেখানে আইনের শাসনের কথা বলা হয়েছে, দুর্নীতিমুক্ত দেশের কথা বলা হয়েছে, এরপর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে ইত্যাদি। এরপরে আমরা দেখি পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। আমি পূর্বেও যেটা বলছিলাম শিখন ফলে, যে পৌরনীতি ও সুশাসন বিষয়টি আজকে কিভাবে এসেছে এই পর্যায়ে। পৌরনীতি শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি এবং সুশাসন বিষয়টিকে যদি বিশ্লেষণ করি, বা যেমন বলছিলাম যে একটি বাজওয়ার্ড হিসেবে সারা পৃথিবীতে আবির্ভূত হয়েছে কল্যাণমূলক রাষ্ট্রগুলোর জন্য, তো এখান থেকে আমরা পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে ধারণা লাভ করতে পারব। এরপর দেখি পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞান, যেমন আমি মূলত প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কিন্তু আমি তোমাদের ক্লাস নিচ্ছি পৌরনীতি ও সুশাসনের। তাহলে বোঝা যাচ্ছে যে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এর কারণ আমরা যদি পৌরনীতি ও সুশাসন বিষয়টি ধারণা সম্পর্কে স্পষ্ট হই, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে আমাদের সামনে। যেমন রাষ্ট্রবিজ্ঞান মূলত নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় নিয়ে আলোচনা করে থাকে। আর অপরদিকে আমরা পৌরনীতি বলতে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানকে বুঝে থাকি। তো যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আবার রাষ্ট্রবিজ্ঞানও নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় নিয়ে আলোচনা করে, সুতরাং এই পৌরনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের একটি ওতপ্রোত সম্পর্ক বিদ্যমান রয়েছে। এরপরে ইতিহাসের সাথে পৌরনীতি ও সুশাসনের একটি সম্পর্ক রয়েছে। তো এই সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন আমি প্রথমে বলছিলাম যে আমাদের পৌরনীতি ও সুশাসনের যে দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় পত্রে ইতিহাস বর্ণনা করা হয়েছে। যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কথা বলা আছে সেখানে, বাংলাদেশ রাষ্ট্রের যে আজকের বাংলাদেশ সৃষ্টি, এই বাংলাদেশ সৃষ্টির পেছনে যে উপমহাদেশীয় রাজনীতি ছিল, সেই রাজনীতির কথা সেখানে বলা আছে। এরপর আমাদের মুক্তিযুদ্ধের কথা বলা আছে সেখানে, আমাদের সরকার ব্যবস্থার কথা বলা আছে, ক্রমান্বয়ে যে সরকার ব্যবস্থা, আমাদের বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতির কথা সেখানে আলোচনা করা আছে, যে বিষয়গুলো বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এরপরে আমরা দেখি সমাজবিজ্ঞান। আমি প্রথম দিকেই বলেছি যে পৌরনীতি ও সুশাসন এটি মানবিক বিভাগের বিষয়ও নয়, আবার বিজ্ঞান বিভাগের বিষয় নয়। তাহলে এটি মূলত সামাজিক বিজ্ঞানের বিষয়। সামাজিক বিজ্ঞান বলতে আমরা বুঝে থাকি যে যেটি কলা বা মানবিক নয়, আবার বিজ্ঞানও নয়। তাহলে পৌরনীতি ও সুশাসন মূলত সমাজবিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানের সাথে পৌরনীতি ও সুশাসনের ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। এরপরে আমরা পৌরনীতি ও সুশাসনের সাথে লোকপ্রশাসনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। লোকপ্রশাসনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারি এভাবে যে
লোক প্রশাসন মূলত যার ইংরেজি নাম হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমরা জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়ের নাম বর্তমানে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ লোক প্রশাসন এই বাংলা শব্দটিকেই লোক বলতে যদি আমরা জন অর্থে ধরি তাহলে জনপ্রশাসন শব্দটি বলতে পারি। তো লোক প্রশাসন যা জনপ্রশাসনও তাই, এবং এই লোক প্রশাসন বা জনপ্রশাসনকে আমরা আরেকটি শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারি, সেটি হলো সরকারি প্রশাসন। তো দেখো, সরকারি প্রশাসন, লোক প্রশাসন বা জনপ্রশাসন সবই মূলত লোক নিয়ে, জন নিয়ে বা সরকার নিয়ে বা জনগণ নিয়ে বা নাগরিক নিয়ে। তো নাগরিক নিয়ে যে প্রশাসন, তাহলে পৌরনীতি যেহেতু নাগরিকতার বিজ্ঞান, সেহেতু এই লোক প্রশাসনের সাথে পৌরনীতি ও সুশাসনের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এরপরে আমরা বলতে পারি অর্থনীতির কথা। অর্থনীতির সাথে পৌরনীতি ও সুশাসনেরও সম্পর্ক বিদ্যমান রয়েছে। অর্থনীতির সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, অর্থনীতি যেহেতু একটি দেশের একটি চালিকা শক্তি, বা অর্থনীতি ছাড়া আজকের নাগরিক জীবন কল্পনা করা যায় না। আজকের নাগরিক জীবন যাপনের জন্য অর্থনীতির অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে, যে কারণে নাগরিকতা বিষয়ক যে বিজ্ঞান বা পৌরনীতি, এই পৌরনীতির সাথে অর্থনীতির একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এরপরে আমরা দেখি নীতিশাস্ত্র। নীতিশাস্ত্র বলতে মূলত যেমন আমরা পৌরনীতির কথা বলছি, পৌরনীতি শব্দটির সাথে যেমন নীতি শব্দটি রয়েছে, তেমনইভাবে আবার নীতিশাস্ত্রের কথা বলা হচ্ছে। নীতিশাস্ত্র বলতে এখানে পৌরনীতির ক্ষেত্রে যেমন নাগরিকতার নীতি, এরপর জননীতি বা জনগণ পরিচালনার নীতি, দেশ পরিচালনার নীতি, ঠিক তেমনইভাবে নীতিশাস্ত্রের সাথে পৌরনীতির সম্পর্ক বিদ্যমান রয়েছে। এরপর আমরা দেখতে পারি ভূগোল বা ভূগোলের সাথে পৌরনীতি ও সুশাসনের কী সম্পর্ক। ভূগোলের সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক ব্যাখ্যা করতে গেলেও আমরা একইভাবে বলতে পারি যে পৌরনীতি যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আবার ভূগোল ছাড়া, অর্থাৎ ভূ প্রকৃতি, অর্থাৎ একটি দেশের যদি আমরা কল্পনা করি তাহলে সেখানে প্রথমেই সেই দেশটির ভূখণ্ডের কথা কল্পনা করতে পারি। তাহলে যদি একটি দেশের ভূখণ্ডের কথা কল্পনা করি, তাহলে সেই ভূখণ্ডে যে নাগরিক বা জনগোষ্ঠী বসবাস করছে, যাদের একটি সরকার আছে এবং সার্বভৌমত্ব আছে, সেইটাই মূলত একটি রাষ্ট্র। তাহলে ভূগোলের সাথে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এরপরে আমরা জনসংখ্যা ও উন্নয়ন চর্চা, এই বিষয়টির সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। জনসংখ্যা ও উন্নয়ন চর্চা পৌরনীতি ও সুশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর কারণ হলো পৌরনীতি নাগরিকতার নীতি, তাহলে জনসংখ্যাও তো নাগরিক, জনগণ একটি রাষ্ট্রের নাগরিক। তাহলে জনগণ যেহেতু রাষ্ট্রের নাগরিক, আবার পৌরনীতি আলোচনা করছে নাগরিকতা নিয়ে, সুতরাং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা আর সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক বিদ্যমান রয়েছে। আচ্ছা, জনসংখ্যা ও উন্নয়ন চর্চা, তাহলে উন্নয়ন চর্চা, এই উন্নয়ন শব্দটি যেখানে রয়েছে সেখানে সুশাসন শব্দটির সাথে উন্নয়নের সম্পর্ক থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে। আদারওয়াইজ সুশাসন দিতে চাই বা উন্নয়ন চাই কিন্তু সুশাসন নাই, তাহলে সেটি পরিপূর্ণতা পাবে না। সুতরাং পৌরনীতি ও সুশাসনের সাথে জনসংখ্যা ও উন্নয়ন চর্চা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এরপরে আমরা দেখি হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ। হিউম্যান রাইটস মানবাধিকার, অ্যান্ড জেন্ডার
স্টাডিজ। এই হিউম্যান রাইটস এবং জেন্ডার স্টাডিজের সাথে পৌরনীতি বা নাগরিকতা বিষয়ক বিজ্ঞানের সম্পর্ক বিদ্যমান রয়েছে। এরপরে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূলত ব্যবহার করে থাকে একটি রাষ্ট্রের জনগণ বা নাগরিক। তাহলে নাগরিক কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছেন বা তথ্য যোগাযোগ প্রযুক্তি নাগরিকের দ্বারা কিভাবে ব্যবহৃত হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে কিনা বা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে কিনা, এই বিষয়গুলোই আলোচনা করা হয়ে থাকে। সুতরাং পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তিও ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাহলে আমরা প্রথম অধ্যায়ে পৌরনীতি ও সুশাসন পরিচিতির মধ্যে আমি প্রথমেই বলেছি যে এখানে আমরা পৌরনীতি ও সুশাসনের উপর মোট 16টি লেকচার প্রদান করব। তো এই 16টি লেকচারের মধ্যে আমরা প্রথম লেকচারে এই বিষয়গুলো সামান্য অর্থাৎ প্রথম অধ্যায়ে জাস্ট আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরের ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর সাথে আজকের ক্লাসে আমরা 4জন মহান ব্যক্তির প্রতি প্রথম ক্লাসেই শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদেরকে সংক্ষেপে ইস্পা শব্দের মাধ্যমে মনে রাখা যেতে পারে। ইস্পা, যার প্রথম যিনি হলেন তিনি একজন মহান দার্শনিক যাকে জ্ঞানের পিতা বলা হয়। তিনি হলেন গ্রিসের সক্রেটিস। এবং দ্বিতীয় যিনি সক্রেটিসেরই ছাত্র, তার নাম প্লেটো। তিনিও একজন মহান দার্শনিক যিনি জন্মগ্রহণ করেন গ্রিসে। এরপর আরেকজনের কথা স্মরণ করছি, ইনি রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং পাশাপাশি আরও কয়েকটি বিষয়ের সাথে উনি সম্পৃক্ত। ওনার নাম মহামতি এরিস্টটল। এরিস্টটলও গ্রিসের একজন নাগরিক ছিলেন তৎকালীন সময়ে। এরপর এরিস্টটলের আরেকজন ছাত্র ছিলেন, তার নাম হলো আলেকজান্ডার, যাকে দিগ্বিজয়ী বীর হিসেবে আমরা পৃথিবীতে বর্তমান সময়ে আমরা স্মরণ করে থাকি। এই 4জন মহান ব্যক্তির প্রতি আজকের এই প্রথম ক্লাসে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে এই ক্লাসের মধ্যে আমরা কয়েকটি কিওয়ার্ড বা প্রধান শব্দ, সেই প্রধান শব্দ সম্পর্কে আলোচনা করব, যার একটি হলো নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের এই ধারণাটি এসেছে মূলত প্রাচীনকাল থেকে। ইংরেজিতে যাকে বলা হয় সিটি স্টেট। আমরা জানি যে প্রাচীন গ্রিস কয়েকটা ছোট ছোট শহরে বিভক্ত ছিল। এই ছোট শহরগুলোকেই মূলত এক একটি নগর হিসেবে অভিহিত করা হতো। এই নগর বলতেই তখন মূলত এক একটি রাষ্ট্র ছিল, যে কারণে এই ছোট ছোট নগরগুলোকে নগর রাষ্ট্র বলা হতো। নগর রাষ্ট্রের পরবর্তী যে ধারণাটি এসেছে, নগর রাষ্ট্র থেকে বিবর্তনের মাধ্যমে আমরা বলতে পারি যে পরবর্তীতে ক্রমান্বয়ে ক্রম বিকশিত হয়ে আমাদের সামনে এসেছে, তাকে আমরা জানি জাতিরাষ্ট্র হিসাবে বা নেশন স্টেট। যার নেশন স্টেট ধারণাটি পৃথিবীতে অনেকদিন বিদ্যমান ছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি যে নেশন স্টেট থেকে পরবর্তীতে আমাদের সামনে এসেছে ওয়েলফেয়ার স্টেট হলো কল্যাণমূলক রাষ্ট্র। বর্তমান পৃথিবীতে সারা পৃথিবীর দেশগুলোই মানে তাদের একটি ইন্টেনশন থাকে যে তারা কল্যাণ রাষ্ট্রের দিকে ধাবিত হবে বা জনগণের কল্যাণার্থে রাষ্ট্র পরিচালনা করবেন। এই আমরা তাহলে এখান থেকে বলছি নগর রাষ্ট্র, এরপরে জাতিরাষ্ট্র এবং কল্যাণ রাষ্ট্র। এর পরবর্তী
এই বিষয়টি যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আমি পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি শব্দটি এবং সুশাসন শব্দটি, এই দুটি শব্দ এর পরবর্তী ক্লাসে যখন পরিপূর্ণভাবে ধারণা দিব, তখন পৌরনীতি এবং সুশাসনের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ প্লাস তাদের সংজ্ঞা এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা বলছিলাম মহান গ্রিক দার্শনিকের কথা। আমরা 4 জন দার্শনিকের কথা বলছি, যার একজন সক্রেটিস, একজন প্লেটো, একজন এরিস্টটল এবং একজন আলেকজান্ডার। তাহলে সক্রেটিসের, এখানে তাদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে। সক্রেটিসের ছাত্র হলেন প্লেটো, প্লেটোর ছাত্র এরিস্টটল এবং এরিস্টটলের ছাত্র মহামতি আলেকজান্ডার। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি আজকে আমাদের প্রথম ক্লাসের আমরা বলেছি ধারাবাহিকভাবে মোট 280টি ক্লাস দেওয়া হবে এবং এই ক্লাসগুলি তোমরা 20 মিনিট কলেজ নামে একটি ইউটিউব চ্যানেলেও একই সাথে পাবে। তাহলে সেকেন্ড ক্লাসে দেখা হচ্ছে। আজকে আমরা এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।